প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি আহমদ ছফার উপন্যাস গাভী বৃত্তান্তর পঞ্চম পর্বটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব হুইস্কির গ্লাস হাতে দাঁড়িয়েই তাকে আহ্বান করলেন। এই যে উপাচার্য সাহেব, এইদিকে আসুন। আপনার স্কুলে আজ কি ফুটুস ফাটুস কিছু হয়নি? বাচ্চা লোক সব শান্ত হয়ে গেছে? সামনের ভদ্রলোকটিকে বললেন, আপনি একটু ওদিকের সোফাটায় বসুন দয়া করে। উপাচার্য সাহেবকে আমার পাশে বসতে দিন। আবু জুনায়েদের জানু কাঁপছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান তাকে চুম্বকের মতো আকর্ষণ করে নিয়ে গেল। কোনো রকমে মন্ত্রী সাহেবের বিপরীতের দিকের সোফাটিতে নিজেকে স্থাপন করলেন আবু জুনায়েদ। তার মনে প্রবল আতঙ্ক। কখন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বেয়াদবি ধরে বসেন? জেনারেল মানুষ, যদি রেগে যান? তরল পানীয়ের প্রতিক্রিয়ায় মন্ত্রী সাহেব দিলদরিয়া মেজাজে ছিলেন। পরিবেশনকারীকেও হুমকি দিলেন, ওখানে আরেকটা গ্লাস দাও। পরিবেশনকারী হুইস্কি, কাজু এবং বরফ দিয়ে গেলে মন্ত্রী সাহেব নিজেই সোডার সঙ্গে হুইস্কি মেশালেন। তারপর বরফের কুচি ঢেলে দিলেন। এবার চেখে দেখেন উপাচার্য সাহেব। আবু জুনায়েদ মস্ত ফাঁপড়ে পড়ে গেলেন। জীবনে তিনি কোনো দিন মদ মুখে দেননি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে অসন্তুষ্ট করার সাহসও তার নেই। তাই তিনি অত্যন্ত কাতর স্বরে বললেন, স্যার, আমি জীবনে কোনো দিন মদ খাইনি। স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বললেন, Now I understand why you're so nervous. You don't know how to throw away the pressure of work hazard. Please have a sip, and we will feel what it is. বুঝলেন? ফর্সা, সব কিছু ফর্সা। নো ভাবনা, নো দুশ্চিন্তা, and a blissful sleep. অগত্যা আবু জুনায়েদ গ্লাসটা তুলে একটা ঢোক গলার মধ্যে চালান করে দিলেন। তার মনে হলো পেটের ভেতরটা জ্বলে যাচ্ছে। বমি করতে ইচ্ছে হচ্ছিল। অন্য জায়গায় হলে গল গল করে বমি করে দিতেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ভয়ে মুখ দিয়ে বমি নির্গত হচ্ছিল না। তাকে সে তবারকালে এসে উদ্ধার করলেন। তিনি এগিয়ে বললেন, জেনারেল সাহেব, উপাচার্য আমার ভাইঝি জামাই, অতি নির্মল স্বভাবের ছেলে। আপনার সঙ্গে পাল্লা দেয়া ওনার কাজ নয়, তাকে মাফ করতে হবে। শেখ তবারক আলী আবু জুনায়েদকে হাত ধরে টেনে নিয়ে সমাগত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে থাকলেন। অভ্যাগতদের মধ্যে ৩ জন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আছেন, 2 জন মাননীয় সচিব, 3 জন শিল্পপতি, পুলিশের আইজি, এমনকি 2 জন কুখ্যাত ছাত্রনেতাও রয়েছেন। তাদের একজনকে সম্প্রতি সরকারি দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সে বিরোধী দলে যোগ দিয়েছে। অন্যজন বিরোধী দল সমর্থক। বিশ্ববিদ্যালয়ের টেন্ডার বক্স দখল নিয়ে যত খুন জখম হয়েছে, তার সঙ্গে এই 2 জন একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। এই 2 জনের চেলারা টেন্ডার খোলার দিন একে অপরের মাথা ফাঁক করে ফেলতে উদ্যত হয়। অথচ এখানে 2 জন টেবিলে মুখোমুখি বসে পরস্পরের সঙ্গে খোশ গল্প করছে, যেন কতকালের বন্ধু। আবু জুনায়েদ তাদের টেবিলের পাশ দিয়ে যেতে স্প্রিংয়ের পুতুলের মতো দুজনেই উঠে দাঁড়িয়ে খুব নরম স্বরে সালাম দিল। একজন তো বলেই বসল, স্যার আসবেন জানতাম, তবারক সাহেব আগে জানিয়েছিলেন। অন্যজন হুইস্কির গ্লাসে ঝুঁকে পড়ে নিজের প্রতিবিম্ব দেখা যায় কিনা পরখ করে দেখছিল। সালামের জবাবে আবু জুনায়েদের মুখ দিয়ে কোনো কথা বেরোল না। তিনি আমতা আমতা করতে লাগলেন। একটা আড়ষ্টতা বোধে জিভটা শক্ত হয়ে রইল। শেখ তবারক আলী আবু জুনায়েদকে হাত ধরে টেনে পরিচয় করাতে লাগলেন। খাওয়া দাওয়া সাঙ্গ হলে অতিথিরা একে একে বিদায় হলেন। শেখ তবারক আলী আবু জুনায়েদকে বললেন, মা বানু আর তার মেয়ে নিশ্চয়ই একটুখানি ব্যস্ত রয়েছে। কতদিন পরে তার চাচির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ছেলের বউ, মেয়ে সকলে এসেছে। একটু আমোদ আহ্লাদ গাল গল্প করবে। চলুন আমরা ততক্ষণে পাশের ঘরটাতে গিয়ে কথাবার্তা বলি। দরজা ঠেলে 2 জন ছোট্ট ঘরটিতে ঢুকলেন। ছিমছাম সাজানো সুন্দর ঘর। একপাশে টেলিফোন, ফ্যাক্স মেশিন, ফটোকপিয়ার। শেখ তবারক বললেন, স্যার, এটা আমার অফিস ঘর। মতিঝিলে আরেকটা বড় অফিস আছে। আজকাল শরীরে কুলোয় না, বাইরে বেরোতে ক্লান্তি লাগে। বাড়িতে বসে বসে যতটুকু পারি কাজকর্ম দেখাশোনা করি। আবু জুনায়েদ যতই দেখছিলেন অবাক হয়ে যাচ্ছিলেন।
কিন্তু একটা কথা জিজ্ঞেস করার জন্য তার জিভ চুলপুল করছিল। শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই বসলেন, আজকে এখানে দুজন মাস্তান ছাত্রকে দেখলাম, তারাই তো টেন্ডার ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা কি করে আপনার এখানে এলো? শেখ তবারক বললেন, স্যার বলবো, অনেক কথাই বলবো, সেজন্যই তো এই ঘরে এসেছি। তার আগে একটু বেয়াদবি করব, যদি এজাজত দেন। আরে বলুন, আপনি এমন করে কথা বলেন আমি খুব বেকায়দায় পড়ে যাই। শেখ তবারক আলী জানালেন তিনি একটু তামাক সেবন করার ইচ্ছে করছেন। আবু জুনায়েদ যদি অনুমতি দেন চাকরকে হুঁকা আনার হুকুম দিতে পারেন। আবু জুনায়েদ বললেন, আপনি অবশ্যই তামাক খাবেন, তার জন্য অনুমতির কি প্রয়োজন? আপনি তো আমার মুরব্বী। জবাব শুনে শেখ তবারক খুব খুশি হলেন। চাকরকে ডেকে তামাক আনতে হুকুম দিলেন। তারপর আবু জুনায়েদকে জিজ্ঞেস করলেন, স্যার আপনাকে সিগারেট দিতে বলি? হ্যাঁ, আমি সিগারেট খাই নে, একটু খয়ের জর্দা দেয়া পান হলেই আমার চলবে। চাকর তামাক দিয়ে গেল। শেখ তবারক আলী একটা লম্বা টান দিয়ে ঢোক গিললেন। গল গল করে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, স্যার আপনি মাস্তান ছাত্র দুটোর কথা বলছেন। আমি বিশ্ববিদ্যালয়ে ২০ বছর ধরে কনস্ট্রাকশনের কাজ করি। এরকম হারামজাদা মার কানের সোনা চুরি করে খায় যুবক আমি বেশি দেখিনি। কিন্তু কি করব, আমাকে তো এই কাজ করে বেঁচে থাকতে হবে। এই গর্ভস্রাব হারামজাদাদের সঙ্গে সম্পর্ক না রাখলে চলবে কেমন করে? তারাই তো আজকের গোটা বাংলাদেশটা হাতের তালুর তলায় চেপে রেখেছে। তারপর আবু জুনায়েদ হতবাক হয়ে শুনলেন, এই মাস্তানদেরকে শেখ তবারক আলী মাসে ৫,০০০ টাকা করে মাসোহারা দেন। তাছাড়া মদ, মেয়ে মানুষ, খাবার দাবার, এটা সেটা কত কিছুর খরচ জোগাতে হয় তার কোনো হিসেব নেই। আরও জানতে পারলেন ইদানিং বিশ্ববিদ্যালয়ে আরেকটি নতুন দল জন্ম নিয়েছে। তাদের হাতেও পিস্তল, কাটা রাইফেল ইত্যাদি আছে। এসব অস্ত্রশস্ত্র কোত্থেকে আসছে তিনি ভালো রকম জানেন, কিন্তু প্রকাশ করেননি, কারণ তাতে বিপদের আশঙ্কা আছে। এই দলটির দাবি মেটাতে রাজি হননি বলেই সেদিন টেন্ডার বক্স খোলার সময়ে ডান পায়ে ওভারসিয়ারকে গুলি করেছিল। আবু জুনায়েদ জিজ্ঞেস করলেন, ওরাও কি আপনার কাছে টাকা কড়ি পায়? কিছু তো দিতে হয়, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করব কেমন করে? বিশ্ববিদ্যালয়ে কেন, সবখানে সন্ত্রাসীরা ছড়িয়ে আছে। এদের না হলে ক্ষমতাসীন দলের চলে না, বিরোধী দলেরও চলে না। ছোটখাটো রাজনৈতিক দলগুলোকেও মাস্তানির মাধ্যমে অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়। আমি একটা সামান্য ঠিকাদার মানুষ, আমি কোন সাহসে ওদের সঙ্গে বিবাদে নামব? শেখ তবারক আলীও বোধ হয় হুইস্কি পান করেছেন। আবু জুনায়েদ নিজের চোখে দেখেননি, কিন্তু মুখ থেকে ওরকম গন্ধ পাচ্ছিলেন। হুকোর নলে টান দিয়ে মাঝে মাঝে চোখ বন্ধ করতে চেষ্টা করেন, ধোঁয়া ছেড়ে কথা বলতে থাকেন। নেশার ঘোরে কিনা আবু জুনায়েদ বলতে পারবেন না, শেখ তবারক আলীকে কথা বলায় পেয়ে বসেছে। আবু জুনায়েদ রুদ্ধশ্বাস বিস্ময়ে শুনে যেতে লাগলেন। শেখ তবারক আলীকে বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার, সাব ইঞ্জিনিয়ার, ওভারসিয়ার, কেরানি, অ্যাকাউন্ট্যান্ট সবাইকে নিয়মিত পয়সা দিতে হয়, নয়তো তারা একটা অনর্থক ঘাপলা বাঁধিয়ে দেয়। বাজার থেকে সবচেয়ে উৎকৃষ্ট মাল কিনে দিলেও বাগড়া দিয়ে বসবে, বলবে ইট ভালো নয়, বালুর মধ্যে কাঁকড় আছে, রডগুলো মাপে ২ সুতো কম আছে। শেখ তবারক আলীর কাজ কি এই সমস্ত ছোট লোকের বাচ্চাদের সঙ্গে ঘাপলা করে। তাই কিছু কিছু দিয়ে ছোট লোকের বাচ্চাদের মুখ বন্ধ রাখতে হয়। শেখ তবারক তামাক টানছিলেন। ফ্যানের বাতাসে কলকে থেকে স্ফুলিঙ্গগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ছিল। তার মুখ থেকে অবলীলায় কথা বেরিয়ে আসছিল। আবু জুনায়েদ এই প্রথম জানতে পারলেন বিশ্ববিদ্যালয়ের হেড ওভারসিয়ার, দেখতে যাকে মনে হবে মুসল্লি মানুষ, কপালে নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে। এই শহরের নানান জায়গায় তার ৫টি বাড়ি এবং ৩টি দোকান আছে। ইচ্ছে করলে হেড ওভারসিয়ার কফিল উদ্দিন ৫ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মাইনে দিয়ে পুষতে পারে। দেখে কি চেনার কোনো উপায় আছে? আবু জুনায়েদ আরও শুনলেন, একজন উপাচার্য তার কাছ থেকে মেয়ের বিয়ের সময় সমস্ত নিমন্ত্রিত অতিথিদের খাওয়ার খরচটা গলায় পা দিয়ে আদায় করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে
এত গলি খুঁজি, বারান্দা, চোরাগুলি, সুড়ঙ্গ, গোপন লেনদেনের এত পাকা বন্দোবস্ত দীর্ঘকাল থেকে তৈরি হয়ে রয়েছে। এ ব্যাপারে আবু জুনায়েদ কিছুই জানতেন না। তার মনে হতে লাগল এতকাল শূন্যের ওপর ভেসে বেড়াচ্ছিলেন। শেখ তবরক আলীর কথায় হঠাৎ করে তার জ্ঞান নেত্রের উন্মিলন ঘটতে লাগল। তবরক আলী বলে যেতে লাগলেন, কর্মচারীরা এত টাকা আদায় করে নেয়, সে তুলনায় মাস্তানদের আর কত দিতে হয়। এরই মধ্যে টেলিফোনটা বেজে উঠল। শেখ উঠে রিসিভারটি নামিয়ে রাখলেন। স্যার, আজ শুধু আপনার সঙ্গেই কথা বলবো, টেলিফোন রিসিভ করব না। মনের কথা বলার মানুষ পাইনে, মাঝে মাঝে পাগল হয়ে যেতে ইচ্ছে হয়। দেশটা কোথায় যাচ্ছে? মোটা অঙ্কের টাকা সরকারি দলকে দিতে হয়, বিরোধী দলকেও দিতে হয়, আমলাদের দিতে হয়, মাস্তানদের দিতে হয়। আমাদের মতো সৎ ব্যবসায়ী যারা পলিটিক্যাল ব্যাকিংয়ে রাতারাতি আঙুল ফুলে কলা গাছে পরিণত হয়নি, ঘরের টাকা ঢেলে ব্যবসাপাতি করে থাকে, তাদের কি টিকে থাকার কোনো উপায় আছে? ব্যাংকগুলোতে যেয়ে দেখুন, ব্যাংকের ৬০ ভাগ টাকা নানা রকম প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ফটকাবাজ ব্যবসায়ীরা নিয়ে গেছে। কলকারখানার নাম করে টাকা নিয়েছে। যেয়ে দেখুন, একটা কম্পাউন্ড ছাড়া কিছু নয়, ভেতরে ফাঁকা, কোনো যন্ত্রপাতি বসেনি। ব্যাংক থেকে লোনটা নিয়ে প্রথম চোটেই গুলশান, বনানী কিংবা বাড়িধারায় বউয়ের নামে বাড়ি বানিয়ে ওপরতলা ভাড়া দিয়ে নিচের তলায় স্থায়ীভাবে বাস করার ব্যবস্থা করেছে অধিকাংশ মানুষ। ব্যাংক যখন টাকা দাবি করে, সুদ দাবি করে, অজুহাত দেখিয়ে বসে লেবার ট্রাবলের জন্য প্রোডাকশন কিছু হয়নি, সুতরাং সুদ মকুব করতে হবে। ব্যাংক যখন আসল দাবি করে, জবাব দেয় আপনার গোটা কারখানাটাই নিয়ে যান। ব্যাংক যখন কারখানা দখল করতে যায়, তখন দেখে লোনের টাকার ১০ ভাগের ১ ভাগও বিনিয়োগ করা হয়নি। বাড়ি ঘর নিলাম করে নেয়ার ক্ষমতাও ব্যাংকের নেই। এই হলো ব্যাপার। এভাবেই চলছে বাংলাদেশ। মাঝে মাঝে ভাবি চাষারা লাঙলের মুঠি ধরে দেশটাকে টিকিয়ে রেখেছে, নয়তো অসাধু আমলা, দুর্নীতিবাজ, রাজনৈতিক এমন ফটকা ব্যবসায়ীরা দেশের সমস্ত মাটি মেপে বিদেশে চালান করে দিত। আবু জুনায়েদ শেখ তবরক আলীর মধ্যে ক্রমাগত সমুদ্রের গভীরতা আবিষ্কার করছিলেন। যতই শুনছিলেন, তিনি যেন তলিয়ে যাচ্ছিলেন। তার দেশপ্রেমের সংবাদ যখন জানতে পারলেন, তার প্রতি শ্রদ্ধা অনেক গুণেই বেড়ে গেল। জর্দার নেশায় তার মাথাটা একটু একটু ঘুরছিল। উত্তর দিকে জানালা খুলে তিনি মুখের পিকটা ফেলে এলেন। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, এবার আপনার সম্বন্ধে কিছু বলুন। আপনি কত ধরনের ব্যবসা করেন? শেখ তবরক আলী বললেন, আমি নেহায়েতে চুনোপুটি, ঠিকাদারি দিয়ে শুরু করেছিলাম, এখনও ঠিকাদারি আঁকড়ে ধরে আছি। ছেলেমেয়েরা এটা ওটা বানাবার জন্য শিল্প কারখানা গড়ে তোলার কথা বলে। আমি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে বারণ করে রেখেছি। আমি বলি, বাবা, ওদিকে যাবে না, গেলে মারা পড়বে। ঠিকাদারি না করতে চাও, ট্রেডিং করো, বিদেশ থেকে সিমেন্ট আনো, গাড়ি আনো, যা প্রাণ চায় আনো এবং বাজারে বেচো। মুনাফা বেশি না হোক, তোমার মূলধন মারা যাবে না। তুমি কলকারখানা বসিয়ে কিছু একটা বানাতে গিয়েছ কি মরেছ? কে কিনবে তোমার জিনিস? আলামলের ছেলে সবসময় বুড়ো বাপের কথা শুনতে চায় না। তিনি আরও জানালেন, শুধু নগদ টাকা থাকলে ব্যবসা হয় এ কথা মোটেই ঠিক নয়। তোমার ধৈর্য থাকতে হবে, মেজাজ থাকতে হবে এবং পরিশ্রম করার অভ্যেস থাকতে হবে। ব্যবসাও একটা ইবাদতের মতো ব্যাপার, সকলকে দিয়ে ব্যবসা হয় না। মাঝে মাঝে ছেলেদের মতিগতি দেখে তিনি শঙ্কিত হয়ে পড়েন। জামাইটা ছিল বলে ব্যবসাটা টিকে আছে। ভারী ঠান্ডা মেজাজের ছেলে, আর মাথাটাও খুব পরিষ্কার। তিনি জামাতার একটা সাম্প্রতিক বিচক্ষণতার দৃষ্টান্ত তুলে ধরলেন। ওয়াটার বোর্ড থেকে বুড়িগঙ্গা ড্রেজিংয়ের কন্ট্রাক্ট নিয়েছিল জামাই। পাশাপাশি পূর্ত মন্ত্রণালয় থেকে মিরপুরের নিচু জমি ভরাট করার কাজটাও আদায় করে নিয়েছিল। এখন বুড়িগঙ্গা ড্রেজিং করা মাটি দিয়েই নিচু জমি ভরাট করার কাজ চলছে। নদী ড্রেজিং এবং নিচু জমি ভরাট করা দুটি মিশালে যে একটি চমৎকার বড় ব্যবসা হয়, এই জিনিসটি প্রথম জামাইয়ের মাথায় এসেছিল। ২.৫ কোটি এবং ৩ কোটি টাকার কাজ কোনো ক্রমে যদি উঠিয়ে দিতে পারা যায়, তাহলে ৩ গুণ লাভ হওয়ার সম্ভাবনা। সব টাকা কি তিনি ঘরে তুলতে পারবেন? ৩ ভাগের ১ ভাগ রাঘব বোয়ালদের পেটেই চলে যাবে।
আবু জুনায়েদ শেখ তবারক আলীর মুখের কথা রূপকথার গল্পের মতো মুগ্ধ বিস্ময়ে শুনছিলেন, আর তার মুখের হাঁটি ক্রমশ বড় হয়ে যাচ্ছিল। চাকর নতুন করে তামাক দিয়ে গেল। শেখ তবারক আলী দুটো এলাচ দানা মুখে পড়লেন এবং গুড়গুড়িতে টান দিয়ে বলতে আরম্ভ করলেন, দিনকাল পাল্টে গেছে, নতুন জামানার অনেক কিছুই বুঝি নেয়। ঠিকাদারিও আমাকে দেওয়ার বেশি দিন চলবে না, বয়স তো হয়েছে। ছেলে এবং জামাইয়ের উপর ছেড়ে দিয়েছি, তারা যা পারে করবে, না পারলে করবে না। আমি বুড়ো বয়সে আমার বাপের পেশায় ফিরে যাচ্ছি। গুলশান এবং বাড্ডার মাঝখানে আমার ৩০০ বিঘের মতো জমি আছে। জায়গাটা জলা, সারা বর্ষাকাল পানির তলায় ডুবে থাকে। শীতের শেষে যখন পানি শুকিয়ে আসে, বোরো ধান চাষ করি। ১০০০ মণ ধান পাই। ওই এলাকার গরিব লোকদের দিয়ে চাষ করাই। তারা কিছু নিয়ে যায়, আমি কিছু আনি। বর্ষাকালে সমস্ত বিলটা পানিতে যখন সয়লাভ হয়ে যায়, আমার স্পিডবোটে চড়ে ঘুরে বেড়াতে বেশ লাগে। বর্ষাকালে সমস্ত বিলটা পানিতে যখন সয়লাভ হয়ে যায়, আমার স্পিডবোটে চড়ে ঘুরে বেড়াতে বেশ লাগে। একবার সময় সুযোগ করে আপনাকে, মা বানুকে এবং আমার নাতনিকে ঘুরে ঘুরে জায়গাটা দেখাবো, আপনাদের ভালো লাগবে। এই জমিটির উপর দেশি বিদেশি অনেকেরই কড়া নজর। অনেক দাম দিয়ে আমার কাছ থেকে কিনে নিয়ে দালান কোঠার কমপ্লেক্স বানাতে চায়। ছেলে এবং জামাই অনেকবার বলেছে ওই জমি কিনে বেচে শিল্প কারখানায় ইনভেস্ট করতে। আমি সাফ সাফ বলে দিয়েছি, আমার জীবদ্দশায় এটি হচ্ছে না। যতদিন বেঁচে আছি চাষ করে যাব। আবু জুনায়েদ যখন শেখ তবারক আলীর মুখে শুনলেন গুলশান বাড্ডার মাঝখানে তার ৩০০ বিঘে জমি আছে এবং সেখানে তিনি রীতিমতো ধান চাষ করেন, তার বুকের ভেতর জমির ক্ষুধাটা প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠল। তার মনের একটা গোপন দরজা খুলে গেল। শরীরের সমস্ত রক্ত সভা করে উজানে উঠে আসতে চাইল। মুসা নবীর লোহিত সাগরের বুক দর্শন করে যেরকম অনুভূতি হয়েছিল, সেরকম একটা ভাবাবেগ তার মনে ঢেউ খেলতে লাগল। মনে করতে থাকলেন কামনা সমুদ্রের তীরে তিনি দাঁড়িয়ে আছেন। শেখ তবারক আলীকে স্বর্গ থেকে নেমে আসা আকাঙ্ক্ষা পূরণের বার্তা বাহক বলে ভাবতে থাকলেন। শেখ তবারক আলীর তামাক ফুরিয়ে গিয়েছে। তিনি নলটা একপাশে সরিয়ে রাখলেন। আবু জুনায়েদ অত্যন্ত বিনীতভাবে জানালেন, আমার একটি শখের কথা আপনাকে জানাতে খুব ইচ্ছে করে, কিন্তু লজ্জা লাগে। স্যার, আপনি আমাকে এখনো আপনার মানুষ হিসেবে ভাবতে পারছেন না শুনে আমার খুব দুঃখ হচ্ছে। আপনি তো আবেদের মতো আমার আরেক জামাই। কিসের শখ আপনি মুখ খুলে জানাবেন, নইলে বুড়ো মানুষটি খুব কষ্ট পাবে। আবু জুনায়েদ এবার তার মনের কথা প্রকাশ করলেন। ছোটবেলা থেকে আমার একটা গাই গরু পোষার খুব শখ। গোটা চাকরি জীবন তো ফ্ল্যাট বাড়িতে কাটাতে হলো, জায়গার অভাবে সেই শখটা অপূর্ণ থেকে গেছে। এখন জায়গা আছে, ঘাসও বেশ আছে। আমার মনে হচ্ছে একটা গরু আমি পুষতে পারি। গরু কোথায় বেচা কেনা হয়, কিভাবে গরু কিনতে হয় কিছুই জানি নে। আপনার হাতে লোকজন আছে, যদি একটা গরু দেখে শুনে কেনার ব্যবস্থা করে দিতেন। আপনার হাতে সেরকম কি সময় আছে? শেখ তবারক আলী বললেন, আপনার শখটি অতি উত্তম। গাই গরু লক্ষ্মী, গরু পোষা সৌভাগ্যের লক্ষণ। শুনে আমার খুব ভালো লেগেছে। মেয়ে নাতনি জামাইকে একটা গরু কিনে দেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু একটা কথা, গরু যে কিনবেন, রাখবেন কোথায় চিন্তা করেছেন? না, সে ব্যাপারে একেবারেই কিছু চিন্তা করিনি। আপনার চাষাবাদের কথা শুনে আমার গরু পোষার কথাটা মনের মধ্যে জেগে উঠল। আমার আগেই ভাবা উচিত ছিল, গরু পুষতে গেলে গোয়াল লাগে। আবু জুনায়েদ একটুখানি নিরাশ হয়ে পড়লেন। শেখ তবারক আলী তীক্ষ্ণ দৃষ্টিতে আবু জুনায়েদের মুখের ভাব লক্ষ্য করে বললেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গরু আর গোয়ালের ভাবনা আপনাকে ভাবতে হবে না। কাল ৯টার দিকে আমার মিস্ত্রি আপনার বাড়িতে যাবে। কোথায় গোয়াল ঘর বানাতে চান জায়গাটা দেখিয়ে দেবেন, বাকি দায়িত্ব মিস্ত্রির। তারপর বললেন, চলুন একটু ভেতরে যাই, ছেলে মেয়ে বউ এবং আপনার চাচির সঙ্গে পরিচয় করিয়ে দিই। ভেতরের ঘরে গিয়ে শুনলেন
শেখ তবরক আলীর ছেলে দুজন অধিক রাত হচ্ছে দেখে চলে গেছে। তাদের একজন থাকে গুলশানে, অন্যজন বাড়িধারায়। যে নাতিটির আকিকা উপলক্ষে যাওয়া, তাকে দোয়া করার সুযোগও পেলেন না আবু জুনায়েদ। ইঞ্জিনিয়ার মেয়ে তাহমিনা, তার স্বামী আবেদ এবং শেখ তবরক আলীর স্ত্রীর সঙ্গে পরিচয় হল। আবু জুনায়েদের ইচ্ছে করছিল এই বুড়ো মহিলার পদধূলি নেবেন। উপাচার্যের পোশাকটা তাকে এটা করতে দিল না। শেখ তবরক আলী তার স্ত্রীকে বললেন, এই হলো মা বানুর স্বামী, আমাদের উপাচার্য জামাই। আবু জুনায়েদ সালাম করলেন। সুখে থাকো বাবা, বললেন মহিলা। আবু জুনায়েদের মেয়ে দিলু হরিণ শিশুর মতো ছুটোছুটি করছিল। আবু জুনায়েদের গা ঘেঁষে আবদের গলায় বলল, এই দেখো আমাকে এবং মাকে নানি কি সব দিয়েছেন। দিলু বাক্স খুলে দেখালো। তাকে সোনার লেডিস ঘড়ি, পার্কার ফাউন্টেন পেন, একটা চমৎকার বেনারসি শাড়ি এবং নুরুন্নাহার বানুকে দেয়া জড়োয়া গয়নার সেটটি। এসব দিতে গেলেন কেন? আবু জুনায়েদের কেমন বাধো বাধো ঠেকছিল। শেখ তবরক আলীর স্ত্রী নরম সুরে বললেন, জামাই মিয়া, এগুলো মেয়ে নাতনির কাছে নানির সামান্য উপহার। সে রাত্রে ফিরে আসার সময় নুরুন্নাহারের ঠোঁটে তবরক চাচার কথা লেগেই রইল। ভীষণ আকর্ষণীয় এবং খুশি খুশি দেখাচ্ছিল তাকে। শেখ তবরক আলী এক কথার মানুষ। পরের দিন ৯টা বাজতেই ট্রাক এসে উপাচার্য ভবনের গেটের সামনে হর্ন দিতে লাগল। দারোয়ান গেট খুলতে রাজি ছিল না। ইট, সিমেন্ট, রড, বালুতে ভর্তি তিনটি ট্রাকের এই সকালবেলা আগমনের হেতু দারোয়ান জানত না। ট্রাকগুলো বারবার হর্ন দিতে লাগল। বাধ্য হয়ে দারোয়ানকে উপাচার্য সাহেবকে খবর দিতে উপরে যেতে হলো। আবু জুনায়েদ স্যুটটাই পরে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে পায়চারি করছিলেন। দারোয়ানকে উপরে উঠতে আসতে দেখে তিনি রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, কি চাই? শেখ তবরক সাহেব ইটা বালু ভর্তি 3টি ট্রাক পাঠিয়ে দিয়েছেন, ট্রাকগুলো ভেতরে ঢুকতে চাইছে, জবাব দিল দারোয়ান। আবু জুনায়েদের মনে পড়ে গেল আগের রাতে শেখ তবরক আলী তাকে বলেছিলেন ঠিক ৯টার সময় তবরক সাহেবের লোকজন ট্রাক নিয়ে তার বাড়ির গেটে এসে হাজির হবে। ৯:৩০ সময় তার একটা মিটিংয়ে বসার কথা। আজ রসায়ন বিভাগের লেকচারার নিয়োগের ইন্টারভিউর তারিখ। সাধারণত আবু জুনায়েদ প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর ছাড়া নিচের দিকের পোস্টগুলোর ইন্টারভিউর সময়ে উপস্থিত থাকেন না। যেহেতু রসায়ন তার একেবারে নিজস্ব ডিপার্টমেন্ট, তাই তিনি আপনা থেকে প্রস্তাব করেছিলেন লেকচারারদের ইন্টারভিউর সময় তিনি স্বয়ং হাজির থাকবেন। কথা দিয়েছেন, অথচ এদিকে ট্রাক এসে হাজির। তিনি যদি নিজে দাঁড়িয়ে থেকে জায়গা দেখিয়ে না দেন, কিরকম ঘর তৈরি করতে হবে ভালো করে বুঝিয়ে না দেন, তাহলে পরে অসুবিধায় পড়ে যেতে হবে। ট্রাকসহ লোকজনদের আজ চলে যেতে বলবেন কিনা একটুখানি চিন্তা করে দেখলেন। তিনি উপস্থিত না থাকলে বড় রকমের ক্ষতি হওয়ার কথা নয়। তার বদলে টেলিফোনে উপাচার্যকে ডেকে ইন্টারভিউটা চালিয়ে নিতে বললে কাজ চলে যায়। তারপরেও একটা ব্যাপারে আবু জুনায়েদের মনের মধ্যে একটা সংশয় থেকে গেল। আবু জুনায়েদ বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন আজকে যে সকল প্রার্থীর ইন্টারভিউ হবে তার মধ্যে ডক্টর করিমের একজন নিকটাত্মীয় আছেন। বর্তমানে ডক্টর করিম একই সঙ্গে রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি অফ সায়েন্সের ডিন। উপাচার্য ডক্টর খয়রাত হোসেন হলেন ডক্টর করিমের বেয়াই। আবু জুনায়েদের অনুপস্থিতিতে ডক্টর করিম এবং ডক্টর খয়রাত হোসেন মিলে ডক্টর করিমের আত্মীয়টিকেই বেছে নেবেন। আবু জুনায়েদ জেনেছেন ডক্টর করিমের আত্মীয়টির চাইতে একাধিক উজ্জ্বল প্রার্থী আছে। বোর্ডে যখন বসবেন ডক্টর করিম এবং খয়রাত হোসেন মিলে ডক্টর আত্মীয়টির মধ্যে এত সব প্লাস পয়েন্ট খুঁজে বের করবেন, অধিকতর যোগ্য প্রার্থীদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা মাঠে মারা যাবে। আরও একজন অযোগ্য প্রার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপত্র পাবে। তা পাক, আবু জুনায়েদের কিছু করার নেই। তার চোখের সামনে কতই তো অন্যায় ঘটে যায়। তিনি কটা ঠেকাতে পেরেছেন। ঠিক করলেন আজ তিনি যাবেন না। ব্যক্তিগত সহকারীকে ফোন করে বললেন তার নাম করে যেন উপাচার্যকে জানানো হয় আজ তার শরীরটা বিশেষ ভালো নয়। দয়া করে খয়রাত সাহেব যেন রসায়ন বিভাগের লেকচারারের ইন্টারভিউর সময় উপস্থিত থাকেন। তিনি দারোয়ানকে ট্রাক ভেতরে নিয়ে আসার আদেশ দিলেন এবং বললেন বাড়ির একেবারে পেছনে ফাঁকা জায়গাটিতে ইট, সিমেন্ট, রড
ওসব যেন নামানো হয়। 3টি ট্রাক ভেতরে এলো বটে, কিন্তু একটা গোলমাল বেঁধে গেল। বাড়ির পেছন দিকে যদি যেতে হয়, এক সারি শীতকালীন পুষ্প পিষ্ট করে ট্রাকদের যেতে হয়। হেড মালিক কিছুতেই সেটি হতে দেবেন না। শেখ তবরক আলী, একজন ওভারসিয়ার, ট্রাক থেকে নেমে এসে মালিকে ধমক দিয়ে বললেন, স্বয়ং উপাচার্য সাহেব পারমিশন দিয়েছেন, ট্রাক আটকাবার তুমি কে? আমি ওই বাগানের হেড মালি। আমার ফুলের গাছ নষ্ট করার অধিকার তোমাদের নেই। ফুল অনেক কষ্ট করে ফোটাতে হয়। তুমি ঠিকাদার মানুষ, রদ্দি মালের কারবার করো, ফুল গাছ নষ্ট হওয়ার কষ্ট তুমি কি বুঝবে? বললেন হেড মালি। মালি ব্যাটার ফুটান কত, সরে দাঁড়াও, ট্রাক ওই দিক দিয়ে যাবে, উত্তরে বলল ওভারসিয়ার। হেড মালি ওভারসিয়ারের ঔদ্ধত্যপূর্ণ কথা শুনে ভীষণ তেতে উঠল। দেখি ওভারসিয়ারের ব্যাটা, তুমি ট্রাক চালিয়ে নিয়ে যাও, এই আমি শুয়ে পড়লাম। সত্যি সত্যি হেড মালি ফুল গাছের সারির সামনে লম্বা হয়ে শুয়ে পড়ল। ব্যাপারটা আরও গুরুতর রূপ নিতে পারত। শেখ তবরক আলীর জামাতা আবেদ হোসেন ঘটনাস্থলে এসে পড়ায় একটা মীমাংসা হয়ে গেল। ফুল গাছের সারি দুটো রক্ষা পেল। অনেক দূর ঘুরে ট্রাককে বাড়ির পেছনে যেতে হলো। আবু জুনায়েদের একটা বিশেষ দিন। তার জীবনের একটি প্রিয় স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তার বাড়িতে একটি গরু আসার উপলক্ষ দেখা দিয়েছে। এখন সেই গরুর গোয়াল তৈরি হচ্ছে। এর চাইতে প্রিয় ব্যাপার আর কি হতে পারে? তিনি শরীর থেকে স্যুটটায় অপসারণ করে পাজামা পাঞ্জাবি পরে বেশ ঝরঝরে হয়ে উঠলেন। নিচে যাওয়ার জন্য স্লিপারে পা চালিয়েছেন। অমনি মনে হলো আগে সংবাদটা নুরুন্নাহার বানুকে জানানো প্রয়োজন। তিনি শোবার ঘরে গেলেন। দরজা পেরিয়ে ঘরে প্রবেশ করার আগেই লম্বাটে আয়নাটায় নুরুন্নাহার বানুর প্রতিফলিত চেহারাটা দেখে অবাক হয়ে গেলেন। গেল রাতে শেখ তবরক আলীর স্ত্রী তাদের কন্যা দিলুকে যে বেনারসিখানা দিয়েছেন, নুরুন্নাহার বানু সেটি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। তার হাতে গলায় তবরক আলীর স্ত্রীর দিয়া সোনার অলঙ্কারগুলো জলজল করে জ্বলছে। আবু জুনায়েদ দৃষ্টি ফেরাতে পারলেন না। নতুন বেনারসি এবং অলঙ্কারের সৌষ্ঠবে নুরুন্নাহার বানুকে ভারী সুন্দর দেখাচ্ছে। আবু জুনায়েদ পা টিপে টিপে এসে নুরুন্নাহার বানুর চোখ দুটো চেপে ধরে 2 গালে চুমু খেলেন। নুরুন্নাহার বানু বেঁকে চুরে আবু জুনায়েদের নাগালের বাইরে চলে গেলেন। তারপর আবু জুনায়েদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই পাষাণ গলানো হাসি দেখে আবু জুনায়েদের ভেতর কি যেন একটা জেগে উঠল। নুরুন্নাহার বানু এবং আবু জুনায়েদ হাত ধরাধরি করে নিচে নামলেন। বাইরে লোকজনের দঙ্গল দেখে ফেলে এই ভয় পরস্পরের হাত ছাড়িয়ে নিলেন। ইটের স্তূপ, রডের রাশি এবং সিমেন্টের ইতস্তত ছড়ানো বস্তাগুলো দেখে আবু জুনায়েদের চোখ কপালে ওঠার উপক্রম। তবরক সাহেব একেবারে ঘর বানাবার মাল সরঞ্জাম সব পাঠিয়ে দিয়েছেন। মাল এখনও নামানো হয়নি। ঝটপট মাল নামানোর কাজ চলছে। শেখ তবরক আলীর জামাই আবেদ হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল নামানো তদারক করছেন। আবু জুনায়েদ এবং নুরুন্নাহার বানু নিকটে এলে আবেদ হোসেন তাদের সালাম দিলেন। আবু জুনায়েদ অনেকটা অনুযোগের ভঙ্গিতে বললেন, আবেদ, তুমি ঘরে না এসে বাইরে কেন দাঁড়িয়ে আছো? স্যার, এদিকটার কাজকর্মের একটা গতি হোক, জবাব দিলেন আবু জুনায়েদের জামাতা। তাহলে তবরক সাহেব একেবারে গোয়ালঘর তৈরি করেই ছাড়বেন? কথার পিঠে কথা বললেন আবু জুনায়েদ। স্যার, আব্বার হুকুম 7 দিনের মধ্যে গোয়ালঘর বানিয়ে ফেলতে হবে। এখন কথা হলো আপনি কি ধরনের ঘর পছন্দ করবেন সেটা জানার প্রয়োজন। আপনি যেরকম চাইবেন মিস্ত্রিরা সেরকমই বানিয়ে দেবে। আবেদ হোসেনের কথার উত্তরে জানালেন, আমার আবার পছন্দ অপছন্দ কি, একখানা গোয়ালঘর হলেই আমার চলে, যে কোনো রকমের একখানা গোয়ালঘর। আমার আব্বা পাটের বেড়া এবং চালা দিয়ে গোয়ালঘর বানিয়েছিলেন, সেখানেই সারা জীবন গরু রেখেছেন। আবেদ হোসেন বললেন, স্যার, এখন কি আর পাটখড়ির যুগ আছে? তাছাড়া এই মনুমেন্টাল বিল্ডিংয়ের পেছনে যেমন তেমন একটা স্ট্রাকচার খাড়া করে দিলে তো আর চলবে না। আব্বা বলে দিয়েছেন এমন ঘর তৈরি করতে হবে যাতে গোটা পরিবেশের সাথে চমৎকারভাবে মানিয়ে যায়। আবু জুনায়েদ বললেন, ভাই আবেদ, তুমি তো জানো 12 বছর মাস্টারি করলে মানুষ গাধা হয়ে যায়। আমার 25 বছর চলছে। তোমার যা মন লয় করো, আমার কিছুই মনে আসছে না।
আবেদ জানালেন, শেখ তবারক আলী সাহেব 10 বাই 12 ফিট ঘরের একটা নকশা এঁকে দিয়েছেন। ঘরটা দেখতে চৌকো মতো হবে। চারপাশের দেয়াল 4 ফুট পর্যন্ত উঁচু হবে। সর্বসাকুল্যে উচ্চতা দাঁড়াবে 10 ফুট। বাকিটা কলাম করতে হবে। 6টা ফাঁক থাকবে। 2টো ফাঁকে 2টো দরজা বসবে। সামনের দরজাটা হবে বড়, পেছনের দরজা অপেক্ষাকৃত ছোট। কলামের ফাঁকে ফাঁকে 4টে কাচের জানালা হবে। ঘরে যাতে প্রচুর আলো বাতাস খেলতে পারে, সেই জন্য জানালাগুলো যাতে খোলা এবং বন্ধ করা যায় সে ব্যবস্থা থাকবে। ছাদটা হবে টিনের, কিন্তু নিচে বাঁশের বেড়া ফিট করে দিতে হবে, নইলে গরমকালে খুব গরম হবে। আর দক্ষিণ দিকে ঘরের লাগোয়া একটা টিনের শেড থাকবে। দিনের বেলা গরু এই শেডের নিচে থাকবে। একপাশে খৈল কুড়োর গামলা এবং ঘাস বিচালির আড়া বানানো হবে। আপনারা যাতে মাঝে মাঝে এসে গোয়াল ঘরের পাশে কিছুটা সময় ব্যয় করতে পারেন, সেজন্য উত্তর দিকে আরও একটা শেড নির্মাণ করা হবে। সেখানে সিমেন্ট দিয়ে একটা মস্ত বড় গোল টেবিল বানানো হবে, যার চারপাশে বসার ব্যবস্থা থাকবে। শেখ তবারক আলীর গোয়ালঘর বানানোর পরিকল্পনা শুনে আবু জুনায়েদ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, এই রকম একটা বাড়ি পেলে ভাই আবেদ, আমি তো নিজেই বাস করতে চলে আসি। আবেদ হোসেন আবু জুনায়েদের কথায় কোনো জবাব দিলেন না। তারপর একটু ঢোক গিলে বললেন, গরুটার কথা তো স্যার আপনাকে চিন্তা করতে হবে। সাভার ডেইরি ফার্মে সুইডিশ এবং অস্ট্রেলিয়ান গরুর মধ্যে ক্রস ঘটিয়ে একটা বাচ্চা জন্মানো সম্ভব হয়েছে। আব্বা ওই গরুটি আপনার গোয়ালে পাঠাবার কথা চিন্তা করছেন। আবু জুনায়েদ কোনো মন্তব্য করলেন না। এতক্ষণ নুরুন্নাহার বানু একটি কথাও বলেননি। কিন্তু নুরুন্নাহার বানুর চুপ করে থাকা ধাতের মধ্যে নেই। এবার তিনি কথা বলতে শুরু করলেন। বিশেষত আবু জুনায়েদের সে কথার প্রতিবাদ করা প্রয়োজন মনে করলেন। আবু জুনায়েদ এক পর্যায়ে বলে ফেলেছেন, প্রস্তাবিত গরুর ঘরটির মতো একটি ঘর পেলে নিজে বাস করতে আসবেন। আবু জুনায়েদ ফকির মানুষের বেটা। কথায় কথায় ফকির আলীর স্বভাবটি তার বেরিয়ে আসে। তবারক চাচার জামাইয়ের কাছে এই কথাটা বলা মোটেই আবু জুনায়েদের উচিত হয়নি। নুরুন্নাহার বানুর মনেও বড় একটি বাড়ি তৈরি করার ইচ্ছে আছে। সেই ব্যাপারটি জানিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করলেন। আবেদ, তুমি তো আমার ছোট বোনের বর, সুতরাং তোমাকে তুমিই বলবো। তুমি কি রাগ করবে? না আপা, রাগ করব কেন? অবশ্যই তুমি বলবেন, জবাব দিলেন আবেদ হোসেন। নুরুন্নাহার বানু বললেন, উত্তরাতে আমাদের 12 কাঠা জমি আছে। বাড়ি বানানোর সময় চাচাকে ধরে বলবো, চাচা আপনি একটা সুন্দর বাড়ির নকশা এঁকে দেন। চাচা সুন্দর বাড়ির নকশা করতে পারেন। আবেদ বললেন, আব্বা বাড়ির প্ল্যান করতে ওস্তাদ, তার সামনে বিদেশি স্থপতি পর্যন্ত পেন্সিল ধরতে সাহস পান না। এরই মধ্যে মাল সরঞ্জাম নামিয়ে স্তূপ করে রাখা হয়েছে। হেডমিস্ত্রি কোন জায়গায় ঘরটা ওঠানো হবে সীমানা নির্দেশ করতে বললেন। আবু জুনায়েদ স্থান নির্বাচন করতে গিয়ে একটু গোলের মধ্যে পড়ে গেলেন। তার ইচ্ছে হলো উপাচার্য ভবনের লাগোয়া পেছন দিকটাতেই গোয়ালঘরটা বানালে ভালো হয়। তিনি পেছনের দরজা খুলে যখন ইচ্ছে গরুটা দেখতে ছুটে আসতে পারবেন। কিন্তু মুশকিল হলো, চারপাশে ফাঁকা জায়গার মাঝখানে একটা বড় হর্তুকি গাছ আছে, যেটা আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আবু জুনায়েদ বললেন, ওই হর্তুকি গাছটা কেটে ফেলে এখানে ঘরটা তুললে ভালো হয়। তিনি হাত দিয়ে ইঙ্গিত করে দৈর্ঘ্য প্রস্থে জায়গাটা দেখিয়ে দিলেন। আবেদ হোসেন বললেন, স্যার আমার একটা কথা আছে। ঢাকা শহরে হর্তুকি বিরল প্রজাতির বৃক্ষে পরিণত হয়েছে, সুতরাং গাছটা কাটা ঠিক হবে না। তাছাড়া বসতবাড়ির অত সন্নিকটে গোয়ালঘর থাকা উচিত নয়। গরুর গোবর, প্রস্রাবের ঘ্রাণ এইসব পীড়াদায়ক বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। তার চাইতে দক্ষিণ পূর্ব কোণে যে জায়গাটি খালি আছে সেখানে ঘরটি তৈরি করলে সব দিকে উত্তম হয়। আবু জুনায়েদ বললেন, আবেদ, জায়গাটি উত্তম, কিন্তু অসুবিধার কথা কি জানো? গোটা বর্ষাকাল সারা মাঠটা প্যাক কাদায় একেবারে ফকফকে হয়ে থাকে। এই এতটা পথ গরুর দেখাশোনার জন্য গোয়াল ঘরে আসা যাওয়া একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে। আবু জুনায়েদের আশঙ্কার জবাবে আবেদ হোসেন বললেন, স্যার প্যাক কাদা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সমস্ত রাস্তাটাই আমরা কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেব। ঠিক হলো, আবেদ হোসেনের নির্দেশিত স্থানে গোয়ালঘর বানানো হবে। মিস্ত্রিরা ফিতা টেনে জায়গাটা চিহ্নিত করে ফেললেন।
আবেদ হোসেন শেখ তবারক আলীর স্বহস্তে আঁকা নকশাখানা ভালো করে বুঝিয়ে দিলেন। 7-8 জন মজুর একসঙ্গে দেয়াল বানাবার জন্য মাটি কাটতে লেগে গেল। মাটি কাটাকাটি করতে দেখলে আবু জুনায়েদের খুব ভালো লাগে। বালক বয়সে তারা একটি কুয়ো খনন করেছিলেন। আবু জুনায়েদ সারাদিন বসে থেকে মজুরদের মাটি তোলা দেখতেন। পৃথিবীর গভীরে আরও কি আছে জানার ইচ্ছে প্রবল হয়ে উঠত। বারবার আব্বাকে প্রশ্ন করতেন, আব্বা, মাটি খুঁড়ে খুঁড়ে একেবারে পৃথিবীর বুক ভেদ করে অপর পারে যাওয়া যায় না? আব্বা হাসতেন। আবু জুনায়েদ বারবার জানতে চাইতেন। অবশেষে বিরক্ত হয়ে বলতেন, দূর পাগলা, এমন কথা কেউ বলে নাকি? মাটি খোঁড়াখুড়ি করতে দেখলে আবু জুনায়েদের এসব কথা মনে পড়ে যায়। নুরুন্নাহার বানু তার গায়ে ঠেলা দিয়ে বললেন, তুমি এমনভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? আবেদকে একবারও চা খেতে বলবে না? স্ত্রীর কথা শুনে মনে হলো মস্ত অন্যায় হয়ে গেছে। শেখ তবারক আলী সাহেবের জামাইকে একবারও ঘরে যেতে বলেননি। অনেকটা মাফ চাইবার ভঙ্গিতে বললেন, ভাই আবেদ, রাগ করবে না, আগেই তো বলেছি 12 বছর মাস্টারি করলে যে কোনো মানুষ গাধা হয়ে যায়। চলো ঘরে চলো। আবেদ স্মিত হেসে বললেন, স্যার আজ থাক, অন্যদিন আসবো। এখন আমাকে বুড়িগঙ্গার পাড়ে ছুটতে হবে, একখানি ড্রেজার অচল হয়ে আছে। মিস্ত্রিদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে অপেক্ষমান পাজেরোতে উঠে স্টার্ট দিলেন। আবেদ চলে যাওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত আবু জুনায়েদ মজুরদের কাজ দেখলেন। তার মনের মধ্যে একটা ছুটির হাওয়া দোল দিতে থাকল। স্কুল পালানো বালকের মতো একটা নির্মল আনন্দে তার সারা মন প্রাণ ভরে গেছে। নুরুন্নাহার বানু তার পাঞ্জাবির কোণ আকর্ষণ করে বললেন, চলো ঘরে যাই। নুরুন্নাহার বানুর পেছন পেছন তিনি বাড়ির দিকে হাঁটতে লাগলেন। নুরুন্নাহার বানু জানতে চাইলেন, আজকে তোমার অফিস নেই? অফিস আছে, কিন্তু ও বেলা যাব, জবাব দিলেন আবু জুনায়েদ। ঠিক আছে, গোসল সেরে একটু পাক পরিষ্কার হয়ে নাও, তারপর দুটি খেয়ে একটু ঘুমিয়ে নিয়ে একেবারে বিকেলবেলা অফিসে যাবে। নুরুন্নাহার বানুর কথার জবাবে আবু জুনায়েদ বললেন, আবার গোসল কেন? সকালে তো একবার করেছি। গোসল কেন আবার বুঝিয়ে দিতে হবে? নুরুন্নাহার বানু একটা ইঙ্গিত করলেন। বললেন, চলো, আমার সারা গা কুটকুট করছে, তোমার রাত দিন কোনো জ্ঞান নেই।